গায়ে হাত দিয়ে ঘুমাবো না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে বলেই আমার স্ত্রী নীলা আমার পাশ ফিরে শুয়ে পড়ল। আমি বললাম, গায়ে হাত দিলে নিঃশ্বাস বন্ধ হবে কেন? সে আমার কথার কোনো উত্তর দিল না। ইদানিং সে কেমন জানি হয়ে গেছে। এই কেমনটা জানে কেমন আমি ঠিক বুঝে উঠতে পারি না। অকারণে সে আমার উপর রাগ করে। কোনো কিছু জিজ্ঞেস করলে ভ্রু কুঁচকে তাকায়, যেন প্রশ্ন করা খুব অন্যায় হয়ে গেছে। আগে এমনটা সে ছিল না। এক সময় সে আমাকে ভালোবাসতো, খুব ভালোবাসতো। এখনও হয়তো বাসে, শুধু আমারই মনে হয় বাসে না। আমাদের প্রেমের বিয়ে হয়নি, হয়েছিল দেখা দেখি টাইপের বিয়ে, সভ্য ভাষায় যাকে বলে অ্যারেঞ্জ ম্যারেজ। 4 বছর আগের কথা। আমার মা সালমু বানুর সাথে গিয়েছিলাম মামার বাড়িতে বেড়াতে। গ্রামের বাড়ি, বৃষ্টির দিন, গ্রামের পথঘাট কাদা মাখামাখি হয়ে আছে। বাড়িতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। আমার প্যান্ট আর মায়ের শাড়ির কুচি কাদা পানি মেখে একাকার হয়ে গেল। কাদা ধোয়ার জন্য যে আমাদের টিউবওয়েল থেকে পানি এনে দিল, সে মেয়েটি ছিল নীলা। সে আমার মায়ের চাচাতো বোনের মেয়ে। তাদের গ্রাম মামার বাড়ির পাশের গ্রাম। তার মা মারা যাওয়ার পর মেয়েটির মন টন অনেক খারাপ থাকতো বলে মামা তাকে ওদের ওখানে এনে রেখেছেন। যাই হোক, আসল কথা হলো, মেয়েটিকে আমার কোনো দিক থেকেই মুগ্ধ হয়ে বিয়ে করার জন্য মনে ধরেনি, কিন্তু তার কার্যকলাপে মা অভিভূত হলেন। আমার মায়ের অনেক আগে থেকেই ইচ্ছে ছিল গ্রামের এক সাংসারিক মেয়ের সাথে আমার বিয়ে দেবে। সে নীলার মতো এক মেয়েকেই খুঁজছেন তা আমার জানা ছিল না। আমি তখন আমার শহরের একজন বিলাসবহুল জীবনে অভ্যস্ত প্রেমিকা অ্যালিসার কাছ থেকে বড় ধরনের ছ্যাঁকা খেয়ে দুর্বিষহ জীবন পার করছি। মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, পরিবার থেকে এখন আমার জন্য যে মেয়েটির সাথে বিয়ে ঠিক করা হবে, আমি তাকেই বিয়ে করব। এই প্রতীক্ষা ঝোঁকের মাথায় করেছিলাম। সেই ঝোঁকের মধ্যে থাকাকালীন ঘরোয়া পরিবেশ মা আমার সাথে নীলার বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে করে শহরে ফেরার পর মনে হলো, হায় হায়, এই আমি কি করলাম? কাকে কোথা থেকে বিয়ে করে নিয়ে এলাম? আমার বড় বোন পায়েল আপু নীলাকে দেখেই চোখ কপালে তুলে, তুমি কি করলাম মা? কাউকে কিছু না জানিয়ে কোথা থেকে একটা মেয়ে সিয়ামের বউ করে আনলে? আর সিয়াম, তোর কি হয়েছে? তোর গ্রামে যে মাথার তার ছিঁড়ল কি করে? কথাগুলো আপু নীলার সামনেই বললেন। তাহলে ভাবুন, আমার আপু কেমন টাইপের মেয়ে। যখন যা মনে আসবে তাই স্পষ্টভাবে সামনের মানুষটাকে বলবে। তাতে সেই মানুষটা কি মনে করলো তাতে তার কিচ্ছু যায় আসে না। এই কারণে তার শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা হয়নি। স্বামীকে ছেড়ে 5 বছরের মেয়ে ঝিনুককে নিয়ে চলে এসেছেন এই 1 বছর হলো। আমি তার শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার সম্ভাবনা দেখছি না। তবে জহির দুলাভাই তাকে ভালোবেসে বিয়ে করেছিলেন বলে এখনও কোনো মতে তালাক ঠেকিয়ে রেখেছেন। সপ্তাহে একবার নিয়ম করে তাকে নিয়ে যেতে আসেন। আর আপু তখন কঠিন মুখে বলেন, ঝিনুককে আদর করে নাস্তা খেয়ে চলে যাও। আমি যাব না। খবরদার একই কথা বারবার কানের কাছে প্যান প্যান করবা না। দুলাভাই তখন আহত কণ্ঠে বলে, আমি আমার মা বাবাকে ছেড়ে আলাদা কিভাবে থাকবো বলো? আপু তখন অবাক ভঙ্গিতে বলেন, আশ্চর্য তো, কে বলেছে তোমার মা বাবাকে ছেড়ে আলাদা থাকতে? তুমি তোমার বাবা মায়ের সাথে থাকবে, আমি আমার মায়ের সাথে থাকবো। আপু যেহেতু শুধু মায়ের সাথে থাকার কথা বলেছেন, পাঠক কি বুঝতে পারছেন আমার যে বাবা নেই? হ্যাঁ, আমার বাবা বেঁচে নেই। তিনি যখন মারা গেলেন আমার বয়স তখন 6 বছর। তার মৃত্যুর একটা রহস্য আছে। রহস্যটা হলো, তার মৃত্যুর জন্য আমিই দায়ী। বিষয়টা মা এবং পায়েল আপু জানেন না। গল্পটা খুবই সাধারণ, কিন্তু অসম্ভব বেদনাদায়ক। সেদিন ছিল ছুটির দিন। আমি, বাবা মা, পায়েল আপু বাইরে ঘুরতে বের হয়েছি। ছুটির দিনে আমরা এমন বাইরে বের হতাম, একসাথে খাবার খেতাম, পার্কে যেতাম, শপিং টপিং করতাম। সেদিন অন্য ছুটির দিনের মতোই একদিন ছিল। আমি তখন আইসক্রিমের জন্য খুব কাঁদতাম। চকলেট দেওয়া বিদেশি একটা আইসক্রিম ছিল, লেনুভেনু, যা আমার অত্যাধিক পছন্দ ছিল। বিশেষ করে দোকান বা ফেরিওয়ালা ছাড়া সেই আইসক্রিম পাওয়া যেত না। তো সেদিন মা এবং আপুর শপিংয়ের মাঝে আমি আইসক্রিম খেতে না পেরে কাঁদতে লাগলাম। মা দুবার ধমক দিলেন, কিন্তু বাবা চেষ্টার ত্রুটি রাখলেন না। আমাকে লেনুভেনু আইসক্রিম খাওয়ানোর জন্য তিনি ও দোকান ছুটতে লাগলেন। মা এবং আপু তখনও শপিংয়ে ব্যস্ত।
আমরা মার্কেট থেকে বের হওয়ার পর বাবা হতাশ গলায় বললেন, লেনু ভেনু আইসক্রিম কোথাও পেলাম না। আমার মন খারাপ হয়ে গেল। আবার আবার কান্না জড়িয়ে আসলো। মা এবং আপু শপিং ব্যাগ নিয়ে সামনে সামনে হাঁটছেন। আমি আর বাবা হাঁটছি তার পিছু পিছু। বাবা রাস্তার ওপার প্রান্তে তাকিয়ে বললেন, হায় হায়, আরও একটা দোকান দেখা তো বাদ রয়ে গেল। আমি এক্ষুনি দেখে আসছি বলে তিনি ছুটে যেতে লাগলেন। রাস্তার মাঝপথে একটা ট্রাক বাবাকে পিষে চলে গেল। আমি হতভম্ব হয়ে অনেক সময় দাঁড়িয়েছিলাম। মা আর আপুর সাথে বহু মানুষকে ছুটে যেতে দেখলাম, কিন্তু আমি গেলাম না। তার অবশ্য একটা কারণ আছে, সেই কারণটা কেউ বিশ্বাস করবে না। লোকজনের ভিড় ঠেলে বাবা লেনু ভেনু আইসক্রিম নিয়ে এগিয়ে এসে বললেন, না বাবা, তোমার পছন্দের লেনু ভেনু আইসক্রিম। এরপর থেকে আমার মৃত বাবাকে আমি প্রায়ই দেখতাম। মা যখন কাঁদতে কাঁদতে সেদিন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তোর বাবা তোর জন্য আইসক্রিম আনতে ছুটে গিয়েছিলেন তাই না? তখনই বাবাই পাশ থেকে আমাকে না বলতে বললেন। মা বললেন, তাহলে আমরা সবাই হাঁটছি, তোর বাবা হুট করে ছুটে গেলেন কেন? আমি বাবার শিখিয়ে দেওয়া কথার মতোই বললাম। রাস্তার অপর প্রান্তে একজন পরিচিত লোক বাবাকে দেখে হাত নাড়ছিলেন। তাকে দেখেই তিনি ছুটে গেলেন। সত্যি কথাটা বললে মা সবসময় আমাকে বাবার মৃত্যুর কারণ ভাববেন, তাই আর বলা হয়নি। তবে বাবাকে যেহেতু প্রায়ই আমি কাছে পেতাম, তাই আমার মন খারাপ হতো না। এখন আসল কথাটা বলি। নীলাকে বিয়ে করার জন্য বাবা মত দিয়েছিলেন বলে আমি সহজে বিয়েতে রাজি হয়েছি। আমার জন্য কেমন স্ত্রী ভালো হবে মৃত মানুষ হিসেবে বাবা ভালো বুঝেছেন বলেই আমার ধারণা। তিনি যেহেতু ভূত, তার ভবিষ্যৎ সম্পর্কে ধারণা থাকতে পারাটা স্বাভাবিক। কিন্তু আজকাল বাবার ধারণা ভুল হতে শুরু করেছে। নীলার সাথে আমার সম্পর্কের ফাটল ধরতে শুরু করেছে। বিশেষ করে বিয়ের 1 বছর পর আমাদের মেয়ে নুহা জন্মের পর থেকেই এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। ইদানিং যা হচ্ছে তা তো বললামই। নীলা আমাকে সহ্য করতে পারছে না। আমার হাত তার শরীরে লাগলেও নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কি ভয়াবহ কাণ্ড! আমার জন্য সবচেয়ে বড় সমস্যা যেটি হয়েছে, 2 সপ্তাহের মতো বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি কিছুক্ষণ এক জায়গায় ঝিম মেরে বসে থাকলেই তাকে পেয়ে যেতাম, কিন্তু এখন তাতেও কাজ হচ্ছে না। তিনি এভাবে হুট করে কোথায় চলে গেলেন? এভাবে চলে যাওয়ার আগে অবশ্যই আমাকে তার সতর্ক করা উচিত ছিল। আমি প্রায় প্রতিটি কাজে তার উপর নির্ভরশীল। নীলার সাথে আমার সম্পর্ক যে কী পরিমাণ খারাপ হচ্ছে যাচ্ছে, একমাত্র তিনি ছাড়া কারোর সাথে সেটা শেয়ার করাও সম্ভব না। আমি বারান্দার বেতের চেয়ারে ঝিম মেরে বসে সিগারেট ধরালাম। বাবা এলে এতক্ষণে একটা ঝাড়ি মেরে বলতেন, আবার সিগারেট ধরিয়েছিস? তিনি এলেন না। নিশ্চয়ই এমন কোনো জরুরি কাজে আটকা পড়েছে, কিছুতেই আসতে পারছেন না। পায়েল আপু পিছন থেকে বলে উঠল, তুই ঘুমাসনি? আমি চমকে উঠলাম, যদিও চমকামার মতো কিছু হয়নি। তিনি বাসার মানুষ, যখন তখন বারান্দায় আসতেই পারেন। আজ তোর দুলা ভাই তার এক বন্ধুকে নিয়ে এসেছিল আমাকে রিকোয়েস্ট করতে। এই আর নতুন কি, এখন বন্ধু বান্ধব নিয়ে আসা শুরু করেছে। বাবা যায়, তুমি চলে গেলেই পারো। চলে যাব মানে? আমার শাশুড়িকে তুই চিনিস না, কি অসভ্য ধরনের মহিলা। শাশুড়ি সম্পর্কে এমন মন্তব্য করা ঠিক না আপু। ভালো হোক মন্দ হোক, উনি জহির ভাইয়ের মা। আমাদের মা সম্পর্কে কেউ এমন ধরনের কথা বললে তোমার কি ভালো লাগতো? আমাদের মা আর ওর মা এক হলো আকাশ পাতাল ব্যবধান। আমি বিড়বিড় করে বললাম, মা তো মা হয়। অনেক মেয়েই খারাপ হতে পারে, কিন্তু কোনো মাই খারাপ হতে পারে না। আমার এই কথাটা খুব সম্ভবত আপু শুনলেন না। সে আমার কাছে এসে পাশের চেয়ারটিতে বসে বললেন, আমারও ঘুম আসছে না রে, কত চিন্তা মাথায় ঘোরে। তোমার আবার কিসের চিন্তা? এলিশা আমাকে ফোন করেছিল, তোর কথা জানতে চাইলো। আমি তো প্রথমেই তাকে চিনতেই পারিনি। আমি বারান্দা থেকে সিগারেট ফেলে দিয়ে বললাম, এলিশাকে? আপু অবাক হয়ে বললেন, এলিশার কথা তোর মনে নেই? নামটা পরিচিত লাগছে। 4 বছর আগে তোর আর এলিশার প্রেমের সম্পর্ক ছিল, গিয়ে ও নীলাফিলাকে বিয়ে করে তুই তাকে ভুলে গেলি। এলিশা এখনও বিয়ে করেনি। কি সাংঘাতিক, তোকে এখনও ভালোবাসে, আর তোর মেয়ের বয়সে 3 বছর হয়ে গেছে। নীলা কখন আমাদের পিছনে এসে দাঁড়িয়েছে আমরা কেউই টের পাইনি। সে শান্ত গলায় বলল, একবার এদিকে আসবে সিয়াম? আপু বলল, ও মা, তুমিও দেখছি ঘুম থেকে উঠে এলে। আমরা ভাই বোনেরা কি চুপি চাপি শুনছিলে? কি বলি, চুপি চুপি শুনছিলে বুঝি? নীলা তীক্ষ্ণ গলায় বলল, হ্যাঁ।
নীলা আমাকে ঘরের ভেতর নিয়ে বলল, নোহা খুব কান্নাকাটি করছে, ওকে একটু কোলে নাও, হাঁটাহাঁটি করো, আমি একটু শান্তিতে ঘুমাই। আমি নোহাকে কোলে নিয়ে আবার বারান্দায় এসে দেখে আপু এখনও বেতের চেয়ারটায় বসে আছে। আমাকে দেখে তিনি বললেন, নীলা আমার বিরুদ্ধে ঘরে ডেকে নালিশ করলো, তাই না? না। নোহা ভ্যা ভ্যা করে কাঁদছে। কি যে বিরক্ত লাগছে। ছেলে মেয়ে ঘুম পাড়ানোর মতো এমন কঠিন কাজ আর একটাও কি হয় এই পৃথিবীতে? আপু বললেন, তুই না বললে আমি বুঝি সিয়াম, নীলা তোকে অনেক কথা শুনিয়েছে, আমি কষ্ট পাবো ভেবে তুই বলছিস না। আমি নোহার মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, তুমি অনেক বেশি বুঝো আপু, এটাই তোমার সমস্যা। সকাল সকাল নীলা ব্যাগ গুছিয়ে ফেলল। আমি জানতে চাইলাম, কই যাচ্ছ? সে হাসলো। তার হাসির অর্থ আমি বুঝলাম না। বেশিরভাগ সময়ই আমি তার হাসির অর্থ বুঝি না। আজও বুঝলাম না। হাসি মাখা মুখেই সে মায়ের পায়ে হাত দিয়ে সালাম করলো। মা অবাক হয়ে বলল, তোমার কি হয়েছে বৌমা? সকাল সকাল নীলা ব্যাগ গুছিয়ে ফেলল। আমি জানতে চাইলাম, কই যাচ্ছ? সে হাসলো। তার হাসির অর্থ আমি বুঝলাম না। বেশিরভাগ সময়েই আমি তার হাসির অর্থ বুঝি না। আজও বুঝলাম না। হাসি মাখা মুখেই সে মায়ের পায়ে হাত দিয়ে সালাম করলো। মা অবাক হয়ে বললেন, তোমার কি হয়েছে বৌমা? নীলা ফিক করে হেসে বলল, আমার আবার কি হবে, আমি বাড়িতে যাচ্ছি। নাসিমা আপার শরীরটা ভালো না, তাকে দেখে আসবো। নাসিমা নীলার বড় বোন। আমি তাকে বিয়ের সময় আর বিয়ের পর কবার দেখেছি ঠিক মনে নেই। নীলার সাথেও তার কথা হতো কম। আজ তার শরীর খারাপ অজুহাতে হুট করে সে চলে যাচ্ছে। বিষয়টা আমার কাছে খটকা লাগলো। মা বললেন, ও মা, তুমি কি একা একা যাবে নাকি? সিয়ামকে সাথে নিয়ে যাও। একা যাচ্ছি কই মা, নুহাকে সাথে নিচ্ছি। বাস স্ট্যান্ডে নামলে বড় ভাইজান থাকবে, আমার কোনো সমস্যা হবে না। তাছাড়া সিয়ামের অফিস আছে। মা বললেন, ও। কিন্তু মায়ের চোখ থেকে অবাক হওয়ার ভাব দূর হলো না। আমি নীলাকে বললাম, তোমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দেই। সে গম্ভীরভাবে বলল, দাও। আমি নীলা আর নোহাকে নিয়ে রিকশায় বসলাম। নোহা কিছুক্ষণ পর পর ঘুমে নীলার কোলে ঢলে পড়ছে। আমি বললাম, মেয়েকে আমার কাছে দাও। নীলা বিনা বাক্যে নোহাকে আমার কোলে দিল। তারপর সে থেমে থেমে বলল, তোমাকে যদি আমি কিছু কথা বলি তুমি বিশ্বাস করবে? আমি বললাম, কেন করব না? কারণ কথাগুলো বিশ্বাস করার মতো না। বিয়ের পর থেকে এমন এক কখনো হয়েছে কি যে আমি তোমার কথা বিশ্বাস করিনি? হয়নি, তবে আজ হতে পারে। বলো কি কথা? আমার শ্বশুর, মানে তোমার বাবা, যাকে আমি ছবির অ্যালবামে দেখেছি, বেশিরভাগ ছবিতে উনি সাদা পাঞ্জাবি পাজামা পরা থাকেন। আমি একটু একটু করে বিস্মিত হতে শুরু করলাম। বললাম, বাবার কথা আসছে কেন? নীলা বলল, গত 2 মাস ধরে আমি সেই সাদা পোশাক পরা অবস্থায় তাকে দেখতে পাই। বাড়ির বিভিন্ন জায়গায় তিনি খাপটি মেরে বসে থাকেন, কখনো আলপনার পেছনে, আবার কখনো রান্নাঘরের ক্যাবিনের মধ্যে। আমি প্রথম দিকে খুব ভয় পাই, চোখের ভুল ভেবে এড়িয়ে যাই। মনে মনে ভাবি, কি হচ্ছে আমার সাথে? কিন্তু পরে বুঝতে পারলাম, আসলে আমি সত্যি তাকে দেখেছি। তিনি আমার দিকে হাসি খুশি মুখ করে তাকিয়ে থাকেন। কিন্তু আমার ভয়ের মাত্রা অতিরিক্ত পর্যায়ে চলে যায়। তখন তিনি আমার সাথে কথা বলা শুরু করলেন। আমি এবার পুরোপুরি বিস্মিত হয়ে বললাম, তিনি তোমার সাথে কথাও বলেন? নীলা বলল, হ্যাঁ, একদিন ছাদে কাপড় শুকাতে দিচ্ছিলাম। তিনি পেছন থেকে আমাকে বললেন, বৌমা, তোমার হলুদ শাড়িটা থেকে তো দাগ ওঠেনি। আমি তাকে দেখে ফিট হয়ে পড়ে গেলাম। তিনি আমার চোখে মুখে বরফ দিয়ে জাগিয়ে তুললেন। বরফ দিয়ে কেন? ঠিক বরফ বললে ভুল হবে, একটা আইসক্রিম আমার চোখে মুখে লেপটে দিতেই আমার হুঁশ ফিরল। তখন তিনি হাসি মাখা মুখে বললেন, এই আইসক্রিমটার নাম জানো? লেনুভেনু, বিদেশি আইসক্রিম। কি যে ভয় পেলাম তুমি বিশ্বাস করতে পারবে না। তারপর আর কি, ভূত 2-1বার দেখলে মানুষ ভয় পায়, সারাক্ষণ পাশে ঘুরঘুর করলে তো আর ভয় লাগে না। আমারও ভয় কেটে গেল। আমিও তার মতন হাসি মুখে তার সাথে কথা বলতে শুরু করলাম। আমি বললাম, ভালো। নাসিমা আপার অসুখের খবর কখন পেলে? নীলা বলল, তুমি আমার কথা বিশ্বাস করছো না, তাই না? তোমার বাবা অবশ্য বলেছেন তুমি আমার কথা বিশ্বাস করবে। কেন বলেছেন বুঝতে পারছি না।
আমি এই নিয়ে তার সাথে 300 টাকার বাজি ধরেছি। আমি শান্তভাবে বললাম, তুমি বাজিতে হেরে গেলে। আমি তোমার কথা বিশ্বাস করেছি, খামোখা তোমার 300 টাকা খরচ হয়ে গেল। নুহা এখন একবার আমার মুখের দিকে, আরেকবার নীলার মুখের দিকে তাকাচ্ছে। তার ঘুম হয়তো পুরোপুরি কেটে গেছে। সে ভয়ার্ত চেহারায় বলল, আব্বু আম্মু, আমরা কোথায় যাচ্ছি? নীলা বলল, কাল রাতে যখন নুহা কাঁদছিল, ঘুম থেকে উঠে তোমাকে খুঁজতে যেয়ে দেখি তোমার আর পায়েলের আপার মাঝখানে তোমার বাবা বসে আছেন। তোমাদের কথাবার্তায় তিনি খুবই মজা পাচ্ছিলেন। বলো কি? পায়েল আপা যখন বললেন আমরা ভাই বোনেরা কি বলি চুপি চুপি শুনছিলেন বুঝি? তখন আমি তাকে কিছু কঠিন কথা বলতে যাচ্ছিলাম, বাবা নিষেধ করায় চুপ হয়ে গেছি। নুহা এরই মাঝে আবার বলল, আমরা কোথায় যাচ্ছি? আমি এবং নীলা দুজনে একসাথে বললাম, আমার বাবা তোমার নানু বাড়ি। ঠিক তখনই একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আমাদের ধাক্কা দিল। আমি নুহাকে নিয়েই ছিটকে পড়লাম। কাছের ডাস্টবিন কতগুলো কাক একসঙ্গে কাকা করে উঠল। লোকজনে ছোটাছুটি বাড়ছে। নীলা কোন দিকে ছিটকে পড়েছে কে জানে। শরীরে গরম রক্তের অনুভূতি হচ্ছে। চারদিকে ঝাপসা চোখে শুধু লাল রং দেখলাম। এই রক্ত আমার নাকি নুহার বোঝার আগেই আমি জ্ঞান হারালাম। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখলাম চারদিকে সাদা পর্দা দিয়ে ঘিরে রাখা হয়েছে। চোখের সামনে হালকা লাইটের আলো স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। আমি মাকে ডাকার চেষ্টা করলাম। মাথা প্রচণ্ড ভারী হয়ে আছে, হাত পা অবশ হয়ে আছে। আজানের ধ্বনি কানে আসছে। এখন কোন সময়ের আজান দিচ্ছে বোঝার চেষ্টা করছি, কিন্তু বুঝতে পারলাম না। আমি স্বাভাবিক ভঙ্গিতে উঠে বসলাম। সাথে সাথে এলিশা আমার ক্যাবিনে ঢুকে বলল, আল্লাহ, তোমার জ্ঞান ফিরেছে কখন? একদম উঠবে না। তুমি কি মনে করে উঠে বসলে? আমার দুর্বল শরীর নিয়ে বেশিক্ষণ বসে থাকতে পারলাম না। আমার বিছানায় শরীর এলিয়ে দিলাম। এলিশা আমার মাথার কাছে এসে বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে আনছি। আমি অনেক কষ্টে শুধু বললাম, মনে করার চেষ্টা করলাম কিভাবে আমি হাসপাতালে এসেছি। মা, পায়েল আপু, নীলা, নুহা সবাইকে বাদ দিয়ে এলিশা কেন হাসপাতালে? কি হয়েছিল আমার? এক এক করে সেই ভয়াবহ অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ল। সাথে সাথে গলা শুকিয়ে এলো। আমি যদি গুরুতর আহত হই তাহলে নীলারও আহত হওয়ার কথা। আমার বাচ্চা মেয়েটা কেমন আছে ভাবতেই মাথা ঝিমঝিম করছে। নীলা এবং নুহা ছাড়া ডাক্তারের সাথে একে একে সবাই তড়িঘড়ি করে ক্যাবিনে ঢুকলেন। সবার মুখ যেহেতু হাসি খুশি, ধরে নিলাম আমার স্ত্রী এবং মেয়ে সুস্থ আছে। ডাক্তার আমাকে খুঁটিয়ে খাটিয়ে দেখে এলিশাকে বললেন, আপনি একটু আমার সাথে আসুন। মনে হচ্ছে তারা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এ পর্যায়ে মা মরা কান্না জুড়ে দিয়েছেন। পায়েল আপুর চোখে পানি টলমলো করছে। অবাক করার বিষয়, তার পাশে জহির ভাই শক্ত হয়ে দাঁড়ানো। আমি আশেপাশে তাকিয়ে ঝিনুকের খোঁজ করলাম। তারপর বললাম, মা, নীলা, নুহা ওরা কেমন আছে? মা আরও জোরালোভাবে কাঁদতে লাগলেন। মুখে শাড়ির আঁচল গুজে তিনি কেবিন থেকে বের হয়ে গেলেন। পায়েল আপু আমার পাশে বসতে বসতে বললেন, তোর কি কিছু মনে পড়ে? আমি বললাম, কি মনে পড়ার কথা বলছো? অ্যাক্সিডেন্টের বিষয়? শুধু অ্যাক্সিডেন্ট না, তার পরের দিনগুলো কি মনে পড়ে? মাঝে মাঝে তোর জ্ঞান ফিরতো, আবার কোমায় চলে যেতি। আমি বললাম, না, মনে পড়ে না। কতদিন হয়েছে আমি এখানে? দয়া করে তুমি কি বলবে আমার স্ত্রী এবং মেয়ে কেমন আছে? আপু জহির ভাইকে বললেন, তুমি একটু বাইরে যাও, আমি আমার ভাইয়ের সাথে কিছু সময় একা থাকি। জহির ভাই নিশ্চুপ প্রস্থান করলেন। আপু বললেন, তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল কবে সেটা মনে আছে? আমি বললাম, জুন মাসের 13 তারিখ। আপু বললেন, আজ মে মাসের 21 তারিখ। আমি ঠিক বুঝলাম না আপু, তুমি কি বলছো? তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল 2018 সালের জুন মাসের 13 তারিখ। আজ 2019 সালের মে মাসের 21 তারিখ। 1 বছর ধরে তুই হাসপাতালে কোমায় আছিস, বুঝতে পারছিস? আমি আপুর দিকে কিছুক্ষণ বিস্মিত চোখে তাকিয়ে রইলাম। সে কাপা গলায় বললেন, যত তাড়াতাড়ি সব কিছু মেনে নিতে পারবি ততই তোর জন্য ভালো। অ্যাক্সিডেন্টে নীলা আর নুহা মারা গেছে, আল্লাহ তাদের জান্নাত নসিব করুক। এবার আপু অন্যদিকে তাকালো। আমি ঠিক আগের মতোই আপুর দিকে তাকিয়ে রইলাম। কিছু সময় সব কিছু গল্পের মতন মনে হলো।
আমি যন্ত্রের মতো বললাম, আমিন। আমিন বলার সময় আমার খুব একটা কষ্ট অনুভূতি হলো না। বাবার মৃত্যুর সময় যেমন সব কিছু সহজ মনে হয়েছিল, এবারও ঠিক তেমনই হলো। আপু বললেন, মা ভেবে রেখেছেন তোর জ্ঞান ফিরলে বিষয়টা কিছুদিন গোপন করে রাখবে। কিন্তু আমি সবসময় ভাবতাম যেদিন তোর জ্ঞান ফিরবে ঠিক সেই দিনই আমি সব তোকে বলবো। সব ধাক্কা থেকে একসাথে গা ঝাড়া দিয়ে ওঠা ভালো। আমার স্বভাব তো তুই জানিস না? আমি নির্বিকারভাবে বললাম, জানি। আপু বললেন, তুই কাঁদতে চাইলে কাঁদতে পারিস, আমার এখন কান্না আসছে না। তোর দুলা ভাইয়ের সাথে মান অভিমান সব ঠিক হয়ে গেছে। আমি এখন শ্বশুর বাড়িতে থাকি। নীলা আমাকে কতবার বোঝাতো শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য, আমি ওকে যা তা বলেছি। ও আমাকে কখনো মাফ করবে না। আপু এবার হাও মাও করে কাঁদছে। আমি বললাম, আপু বাইরে যেয়ে কাঁদো, কাউকে ভেতরে আসতে দিও না। আমি কিছু সময় একা থাকতে চাই। আমি একে থাকতে পারলাম না। কিছুক্ষণ পর মা ক্যাবিনের পর্দা ফাঁক করে উঁকি দিতে লাগলে। এলিশা ভেতরে চলে এলো, থমথমে গলায় বলল, তুমি কেমন আছো? আমি বললাম, ভালো। আগামীকাল তোমাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া যাবে। ও, কত রাত তোমার সুস্থতার জন্য দোয়া করেছি। কেন করেছো? এলিশা কৌতূহলী চোখে বলল, দোয়া মানুষ কেন করে? এক একজন মানুষ এক এক কারণে দোয়া করে। তুমি কি জানতে চাও না? অতীতে যা ঘটেছে সব কিছু তো আপু বলে গেছেন। তুমি এখানে কেন, কি করছো, এই সম্পর্কে কিছু জানতে চাই না। এলিশা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। ঝিনুক স্কুল থেকে সোজা হাসপাতালে আমাকে দেখতে এসে বলল, বাবা তোমার মনে আছে আমার কথা? আমি বললাম, কেন থাকবে না? আমি ভেবেছিলাম তুমি হাসপাতাল থেকে আর ফিরতে পারবে না। আপুর সাথে সাথে ঝিনুককে ধমক দিয়ে বললেন, একদম বাবার মতো হয়েছিস, শুধু শুধু আজে বাজে কথা বলবি না। আমি ঝিনুকের মাথায় হাত রেখে বললাম, তুমি অনেক বড় হয়ে গেছো। সন্ধ্যা থেকে আমার অস্থিরতা বাড়ছে। হাসপাতালের বারান্দাটায় হাঁটাহাঁটি করে আবার ক্যাবিনে এসে শুয়ে পড়লাম। মাথার উপর সিলিং ফ্যান শাঁ শাঁ করে ঘুরছে, তারপরও কপালে বিন্দু বিন্দু ঘামের জল গড়িয়ে পড়ছে। আমি চোখ বন্ধ করলাম, ঠিক তখনই কপালে নরম অনুভব করলাম। নীলা বলল, 1 বছর তুমি আমাকে ছেড়ে একা একা আছো, তোমার কি আমার কথা মনে পড়ে না? আমি চমকে উঠলাম, চোখ খুলে দেখলাম নীলা হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, তুমি কখন এলে? সে বলল, তুমি এত মন খারাপ করে কেন আছো গো? কেন এত মন খারাপ করে আছো? তুমি তো সেই ছোটবেলা থেকেই মৃত ব্যক্তির সাথে কথা বলার অদ্ভুত ক্ষমতা নিয়ে এসেছো। আমাকে চাইলেই তুমি ডাকতে পারো, কাছেও পেতে পারো। তোমার তো মন খারাপ করার কিছু নেই। আমি মুচকি হেসে বললাম, নুহা কোথায়? নীলা বলল, নুহা আসতে চাইল না। কতবার তোমার কথা বললাম, তারপরও রাজি হলো না। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, তুমি কেমন আছো? নীলা বলল, ভালো নেই। বিশ্বাস করো, এখানে একদম তোমায় ছেড়ে ভালো নেই। পৃথিবী থেকে চলে আসার পর বুঝতে পেরেছি তোমাকে আমি কতটা ভালোবাসি। তোমার কি মনে আছে আমরা একসাথে কত রাত বারান্দায় বসে চাঁদ দেখেছি, নদীর পাড়ে নৌকায় ঘুরেছি, ঝুম বৃষ্টিতে হাত ধরাধরি করে ছাদে দাঁড়িয়ে দুজনে বৃষ্টিতে ভিজেছি? সব মনে আছে। তুমি আমাকে ছেড়ে আর যেও না, সবসময় আমার আশেপাশে থেকো। নীলা ছোট করে নিঃশ্বাস ছেড়ে বলল, সেটা আর সম্ভব হবে না গো, সেটা আর সম্ভব না। তোমার পরিবারের অভিশাপ আমার মধ্যেও পড়েছে। আমি ঘাড় ঘুরিয়ে বললাম, কিসের অভিশাপ? মা কেবিনের সাথে ঢোকার সাথে সাথে নীলা পাশের সরে দাঁড়ালো। আমি বললাম, তুমি সরে দাঁড়ালে কেন? মা তো আর তোমাকে দেখতে পাচ্ছেন না। মা বললেন, একা একা কার সাথে বিড়বিড় করছিস? আমি বললাম, নীলার সাথে। মা তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর ঢোক গিলে বললেন, তুই এখনো পুরোপুরি সুস্থ না। আষাঢ় মাস, আমি আকাশের দিকে তাকিয়ে আছি, বাইরে টিপ টিপ বৃষ্টি হচ্ছে। এলিশা বারান্দায় বিড়ালের মতো নিচ শেষে দুবার এসে আবার চলে গেছে। আমার অসুস্থতার পর থেকে সে নাকি আমার দেখাশোনা করার পাশাপাশি মায়ের সাথে আমাদের বাসাতেই থাকছে। এর পেছনে থাকার কারণ আমার জানা নেই, সত্যি বলতে আমার জানার ইচ্ছেও নেই। এলিশা অনেকবার আসার আগেই আমি নিজের ঘরে চলে এসে দরজা বন্ধ করলাম। বেডরুমের জিনিসগুলো সব আগের মতোই রাখা আছে।
সামনের দেয়ালে লাগানো ঘড়িটার দিকে আরেকবার কৌতূহল নিয়ে তাকালাম। গত 1 বছর 1 ঘন্টায় প্রায় 10 বার আমি ঘড়িটার দিকে তাকিয়েছি। এই ঘড়িটা নীলার কেনা, তার খুব পছন্দের ছিল। সময় এগুচ্ছে না। গত 2 বছর ধরে কি ঘড়িটাও নীলার অনুপস্থিতি টের পেয়ে গেছে? অনেক ঝিম ধরে বসে থাকার পরও নীলা এলো না, কিন্তু বাবা এলেন। তিনি আজ সাদা পাঞ্জাবি পাজামা পরেনি, কালো প্যান্টের সাথে হলুদ টি শার্ট পরেছেন। আমি বললাম, অনেক দিন পর তোমাকে দেখলাম বাবা, অদ্ভুত লাগছে দেখতে। বাবা বললেন, তুই নাকি অ্যাক্সিডেন্ট করেছিলি। তুমি এতদিনে জানলে নাকি? নীলা তো মরে গেছে, তোমার তো আরও আগে জানার কথা। আমার আরও আগে জানার কথা হবে কেন? নীলা আর আমি একসাথে কি থাকি নাকি? কি অদ্ভুত, তাহলে তোমরা কে কোথায় থাকো? 7টা আসমানের মধ্যে কে কোথায় থাকবো তাকে আগে থেকে জানা আছে নাকি? অনেক খোঁজাখুঁজির পর নীলা আমাকে বের করলো। আমি বললাম, তুমি কয় নাম্বার আসমানে থাকো? আমাদের আসমান সংক্রান্ত কথা বাইরে বলতে নেই। তুই যেখানে আছিস ভালো আছিস। আমার একটা উপকার করবে বাবা? কি উপকার? আমার মেয়ে নুহার সাথে একবার আমাকে দেখা করিয়ে দিবে। এখানের মানুষ নিজের ইচ্ছেতে চলে, অন্যের ইচ্ছেতে চলে না। নুহা না চাইলে আমি বা নীলা কেউই তোর কাছে তাকে আনতে পারবো না। আমি হতাশ হয়ে বললাম, তারপরও একবার চেষ্টা করে দেখো। মেয়েকে বড্ড দেখতে ইচ্ছে করছে। বাবা কী ভেবে বললেন, আচ্ছা দেখি। বাবাকে আমি আরও কিছু বলার আগেই তিনি চলে গেলেন। নীলা আর এলো না। পরের দিনও কেউ এলো না, তারপরের দিনও না। আমি একা একা সময় কাটাতে লাগলাম, কখনো ছাদে, কখনো বারান্দায়, কখনো মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে এমনকি এদিক ওদিক তাকালাম। কখনোই আর কারো দেখা পেলাম না। আমার মনে এতই খারাপ হতে লাগলো যে বাচ্চাদের মতো কাঁদতে লাগলাম। এলিসা একবারের জন্য আমাকে ছাড়তে চাইতো না। আমি মন খারাপ করে থাকলে সেও আমার মতো মন খারাপ করে থাকতো। আমি কান্না করলে সেও আমার মতোই কাঁদতো। সে আমার হাত ধরে বলতো, প্লিজ এমন করো না, প্লিজ স্বাভাবিক হও। আমি যে স্বাভাবিক সেটা কাউকেই বোঝাতে পারলাম না। অবশেষে আমার স্থান হলো সাইকিয়াট্রিস্ট এর কাছে। তার কাছে নিয়ম করে সপ্তাহে একবার এলিসা আমাকে নিয়ে যেত। ঝামেলা মাঝে মধ্যে আসতেন মা এবং পায়েল আপু। আমি ডাক্তারের কোনো কথার উত্তর দিতাম না, চুপ হয়ে থাকতাম। আমি আমার মৃত আপন মানুষদের সাথে কথা বলতে পারি, সেই কথা এই সাইকিয়াট্রিস্ট কেন পৃথিবীর কোনো সাইকিয়াট্রিস্টই বিশ্বাস করবে না। আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। শুধু ভাবতাম, একবার যদি নীলাকে ফিরে আসতো, আরেকবার যদি কথা হতো। নীলা এলো না। সময় যেতে লাগলো, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস। একদিন হুট করে পায়েল আপু আমার বাসায় এলেন। আমার ঘরে দরজা বন্ধ করে আমার আশেপাশে বসলেন। বড় একটা সমস্যা হয়ে গেছে সিয়াম। আমি বললাম, তুমি হাঁপাচ্ছ কেন, আর তোমাকে এত চিন্তিত কেন লাগছে? আপু বললেন, আমার রাতে ঘুম হয় না বেশ কিছুদিন ধরে নীলাকে দেখতে পাচ্ছি। আমাদের বাসার দক্ষিণ দিকটায় যে পা দুলিয়ে হাসাহাসি করে। আমি বললাম, সত্যি? সত্যি ভাই। আগে ভাবতাম চোখের ভুল, সে এখন রীতিমতো আমার সাথে কথা বলছে। গতকাল আমার শ্বশুর শাশুড়ি বাসায় ছিলেন না, আমি শিং মাছ রান্না করছিলাম। পেছন থেকে নীলা বলে উঠলো, আমি খুব খুশি হয়েছি আপু, তুমি শ্বশুর শাশুড়ির সাথে থাকো। তারপর তারপর আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। নীলার হাতে সবুজ কালারের একটা আইসক্রিম। সে বলল, আইসক্রিম খাবেন আপা? এটার নাম লেনুভেনু আইসক্রিম। আপনার আব্বা, অর্থাৎ আমার শ্বশুর আব্বা দিয়েছে। আমি বললাম, তুমি আমার হয়ে কিছু কথা নীলাকে বলতে পারবে? আপু রুকুচকে বললেন, তুই আমার কথা বিশ্বাস করতে পারছিস না তাই না? আমি অবশ্যই তোমার কথা বিশ্বাস করছি। আসলে তুই আমার সাথে মজা করছিস কেন? মজা করছি না, নীলার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আপু উঠে চলে গেলেন। আমি তাকে বোঝাতে পারলাম না যে আমি তার কথা বিশ্বাস করেছি। এর কিছুদিন পরেই আপুকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে জহির ভাই মালয়েশিয়া নিয়ে যাওয়ার সময় বিমান ক্রাশ হলো। সেই ক্রাশে তাদের মৃত্যু হলো। কাস্টাডিতে ঝিনুককে আমাদের এলিসা এবং আমাদের কাছে রাখা হলো, যার কারণে আমাদের বিয়ে নামক সম্পর্কে আবদ্ধ হতে হলো।
পায়েল আপু কিংবা জহির ভাইকে একবারের জন্য দেখা পাওয়ার চেষ্টায় আমি ত্রুটি রাখিনি, কিন্তু আর কোনো দিন আমি কারো দেখা পেলাম না। 17 বছর পরের ঘটনা। ঝিনুকের সেদিন বিয়ে, রাত প্রায় 9টা। বিয়ে হয়ে গেছে, বরকনের মুখ দেখা দেখির অনুষ্ঠান চলছে। ঝিনুক হঠাৎ সবার মাঝখানে থেকে উঠে চলে এসে বলল, বাবা আমার খুব খারাপ লাগছে। আমি বললাম, খারাপ কেন লাগছে, শরীর ঠিক আছে তো? আমি ঝিনুকের কপালে হাত দিলাম। ঝিনুক বলল, মামা বিয়ের 15 দিন আগে থেকে একটা মেয়েকে বসে যে আমার আশেপাশে ঘুরঘুর করতে দেখি। প্রথমে ভেবেছি নিজের বইয়ের উত্তেজনার কারণে এমনটা হচ্ছে, কিন্তু গতকাল রাতে ভয়াবহ একটা ঘটনা ঘটলো। আমি বললাম, কি ঘটনা? বললে তুমি বিশ্বাস করবে না মামা। আমি বললাম, করব, তুমি বলো। 1 সপ্তাহ ধরে একটা বউ সাজের মেয়েকে আমার আশেপাশে ঘুরঘুর করতে দেখি। খাটের নিচ থেকে তার হাসির খিলখিল শব্দ আসে। এতদিন মনে করেছি বিয়ের উত্তেজনায় মেয়েদের এমন হয়, কিন্তু এখন দেখছি কাহিনী ভিন্ন। ভিন্ন কাহিনীটা কি? গতরাতে সেই বউ সাজের মেয়েটা রাতের অন্ধকারে আমার পাশে বসলো। তার শরীর থেকে মিষ্টি গন্ধ আসতে শুরু হলো। আমি বললাম, তুমি কে? সে বলল, ও মা আপি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার মামাতো বোন নুহা গো। খুব ছোটবেলায় একসাথে আমরা রান্নাবাটি খেলেছি, এখন তো বড় হয়ে গেছি, তাই চিনতে পারছো না। আমি অবাক হয়ে ঝিনুকের দিকে তাকিয়ে বললাম, এসব কথা নুহা বলেছে? হ্যাঁ মামা, একটু আগেও আয়নায় কনের মুখ দেখার যে রীতি হচ্ছিল, তখন আমি আয়নাতে আমার সাথে নুহাকেও দেখেছি। সে এবার কি বলছে? সে একটা আইসক্রিম খেতে খেতে বলল, আমি তোমার সতীন হয়ে তোমার সাথে যাচ্ছি গো আপি। তোমার মজা লাগছে না? আমার কিন্তু খুব মজা লাগছে। আমি স্বাভাবিকভাবে বললাম, শোনো ঝিনু, বিষয়টাকে পাত্তা দিও না। তুমি যত বিষয়টাকে পাত্তা দিবে, ততই নুহা তোমার কাছে আসবে। মামা তুমি এসব কি বলছো? আমি ঠিক বলছি। সবসময় নিজেকে বলবে তুমি আসলে কিছুই দেখোনি, সবই তোমার কল্পনা। শ্বশুরবাড়ির কারোর সাথে এসব নিয়ে আলোচনা করবে না, এমনকি তোমার স্বামী ফাহাদের সাথেও না। ঝিনুক কখনো আমার কথার অবাধ্য হয় না। এবারও সে হ্যাঁ বলে মাথা নাড়িয়ে চলে গেল। কিন্তু আমার চিন্তা দূর হলো না। এখন পর্যন্ত আমার বাড়িতে যে মৃত মানুষ দেখা শুরু করেছে, সবারই মৃত্যু হয়েছে, শুধুমাত্র আমি এখনো বাদ রয়ে গেছি। মা 3 বছর যাবৎ বিছানায় শয্যাশায়ী। তিনি আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনেন, কিন্তু আজ কেন যেন কথা বলতে পারেন না। বেশিরভাগ কথাই তিনি কাগজে লিখে দেওয়ার চেষ্টা করেন, তবে আমার চেয়ে এই নিশাই তার প্রয়োজন অপ্রয়োজনগুলো ভালো বোঝে। ঝিনুকের বিয়ের পর আমি একা হয়ে গেলাম। এতগুলো বছরে আমার সব কিছু ঘিরে ঝিনুকই ছিল। আমার আর এলিসার কোনো সন্তান নেই। এলিসা মা হবার ক্ষমতা নেই। এই বিষয়ে আমার কোনো অভিযোগ না থাকলেও তাকে প্রায়ই রাত জেগে কাঁদতে দেখা যেত। আমার গভীর চিন্তা মাথা ঘুরছে। ঝিনুকের ভালো মন্দ কিছু না হয়ে যায় ভাবতে ভাবতে আমি মায়ের ঘরে গেলাম। তার শরীরের অবস্থা আগের চেয়ে খারাপ। আমি তার পাশে বসতেই তিনি মাথার নিচ থেকে একটা ডায়েরি আমার হাতে দিলেন। আমি বললাম, এটা কি? তিনি কিছু একটা অস্পষ্টভাবে বললেন, ঠিক বোঝা যায়নি। এলিসা ঘুমিয়ে পড়েছে, নয়তো তার কাছ থেকে জেনে নেওয়া যেত। তবে এটুকু বুঝতে পারলাম, ডায়েরিটা তিনি আসার সময় আমার জন্য লিখেছেন। আমার ডায়েরি পড়ার ইচ্ছে ছিল না, তারপরেও প্রথম পাতাটা খুললাম। সেখানে বড় বড় অক্ষরে লেখা, অভিশাপ। আমি একবার কথাটার মানে বুঝলাম না। মায়ের মাথাটা বয়সের সাথে সাথে পুরোপুরি খারাপ হয়ে গেছে বোঝা যাচ্ছে। আমি ড্রয়ার খুলে ডায়েরি রেখে দিলাম। সকাল হওয়ার আগেই জানতে পারলাম, না, আমার মা মারা গেছেন। মায়ের দাফন কাফনের পর আমি ডায়েরি খুলে বসলাম। বাবা সিয়াম, এই ডায়েরিটা যখন তুমি পড়বে, তখন আমি পৃথিবীতে থাকবো না। প্রকৃতি আমাদের সাথে এমন অনেক ঘটনা ঘটায় যা আমরা কখনোই প্রত্যাশা করিনি, এবং তার উপরও কখনো খুঁজে পাই না, উত্তরও কখনো খুঁজে পাই না। আজ সেরকম একটা সত্যি ঘটনা তোমাকে বলে যেতে চাই। আমি সত্যিটা বেঁচে থাকতে কখনোই তোমাকে বলতে পারতাম না। তুমি কি গভীরভাবে কখনো চিন্তা করেছো, আমি আমার স্বামী হারিয়েছি, আমার মেয়েকে হারিয়েছি, প্রতিটি দিন কিভাবে কতটা কষ্টে পার করেছি। বৌমা আর নাতনির সাথে তোমাকেও হারাতাম, কিন্তু তুমি বেঁচে গেলে।
তুমি কি জানো তুমি কেন এখনো বেঁচে আছো? কারণ তুমি আমার ছেলে নয়, আমার শুধু একটাই মেয়ে, তার নাম পায়েল। তোমার মা আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। তিনি একজন বস্তির মেয়ে ছিল। সে তখন লেনুভেনু নামের আইসক্রিম বিক্রি করত। তোমার বাবা অফিস থেকে ফেরার পথে সেই মেয়ের কাছ থেকে প্রায়ই আইসক্রিম কিনে খেত। সেই আইসক্রিম খেয়ে খেয়ে তার প্রেমে পড়ে গেলেন এবং একসময় কাউকে না জানিয়ে তাকে বিয়ে করে ফেললেন। সেই সম্পর্কের ফলস্বরূপ তোমার জন্ম হয়। তোমাকে তোমার মা রাতের অন্ধকারে একদিন আমার বাড়ির দরজার সামনে রেখে চলে যান। তোমার কথা জানাজানি হওয়ার পর রাগের মাথায় আমি একটা ভয়াবহ কাণ্ড করেছিলাম। তোমার বয়স যখন 6 মাস, তখন লোকজন দিয়ে তোমার মাকে তুলে আনি এবং বস্তিতে আগুন লাগে তার পরিবারকে হত্যা করি। শুধু এখানেই শেষ নয়, আমি নিজে দাঁড়িয়ে থেকে লোকজন দিয়ে তোমার মাকে ধর্ষণ করে খুব খারাপভাবে হত্যা করি। মৃত্যুর আগে রক্তাক্ত অবস্থায় তিনি আমাকে অভিশাপ দেন, এই বলে আমার চোখের সামনে আমার পরিবারের এক একজন মানুষের মৃত্যু হবে। দেখো, ঠিক তাই হয়েছে। তুমি ছাড়া বাকি সবাই মারা গেছে। আজ রাতে আমি নিজেকে নিজে মেরে ফেলতে চাচ্ছি, তা নইলে ঝিনুক এই অভিশাপ থেকে মুক্তি পাবে না। তুমি আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। আমি যদি আরও কিছুদিন বেঁচে থাকি, এই অভিশাপও চলতে থাকবে। তুমি যখন সত্যিটা জানবে, তখন এই অভিশাপ থেকেও সবাই মুক্তি পাবে। নীলা আর নুহার মৃত্যুর জন্য আমিই দায়ী। তোমার গর্ভধারিণী একটা ভুল করেছিল, কিন্তু তাকে হত্যা করে তার সব পাপের বোঝা এতটা বছর আমার মাথায় বয়ে বেরিয়েছি। এই পাপের বোঝা বছরের পর বছর আমাকে পাগল বানিয়ে ফেলছে। আমি এর থেকে মুক্তি নিয়ে চলে গেলাম।